বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সকলে অবহিত আছেন, বিগত 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে ঢাকা 16 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হই। তো নির্বাচিত হওয়ার পর থেকে আমি আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সরকারি দলের, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্নভাবে, একটা সৌহার্দ্যপূর্ণ কাজের সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে। কিন্তু আমি সুযোগ পাইনি বা আমাকে সুযোগ দেননি। তিনি মেসেজ দিয়েছি, টেলিফোন করেছি অনেকবার, তারপরে লোক মারফত যোগাযোগ করার চেষ্টা করেছি। যা হোক, এটা গেল একদিক। কিন্তু নির্বাচনের পর থেকে আমার দায়িত্বের অংশ হিসাবে আমি আমার যারা কর্মী ছিল, ভোটার ছিল, সাধারণ মানুষ ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি বিভিন্ন এলাকা সফর করা শুরু করি। তো এরই অংশ হিসাবে প্রথম দিন টবলোকে, মিরপুর 6 নম্বর সেকশনে স্থিত টবলোক, সেখানে জানলাম যে ইসলামী হাই স্কুল আছে, তার একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচে একটা মার্কেট আছে। সেই মার্কেটগুলো এলাকার কিছু সন্ত্রাসী লোক দখল করে রেখেছে, প্লাস আশপাশ থেকে তারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে। আমি মূলত খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছিলাম। ওই দিন, এটা ছিল 21 তারিখে ফেব্রুয়ারি মাসে, ওই দিন সেখানে প্রথম বাধার সম্মুখীন হয়ে বিভিন্ন ধরনের বিশ্রী স্লোগান দেয়। তারপরে এক পর্যায়ে তারা আমার এবং আমার সফরসঙ্গীদের উপরে ঢিল নিক্ষেপ করে, তারা ডিম মারে এবং অন্যান্য বিষয় দিয়ে ঢিল নিক্ষেপ করে। এই বিষয়টা আমার সঙ্গে পুলিশও ছিল, থানাকেও অবহিত করা হয়। পরবর্তী ঘটনা ঘটে একই ধারাবাহিকে আমি 23 তারিখে ফেব্রুয়ারি দুয়ারিপাড়া এলাকায় যাই। সেখানেও আমাকে বাধার সম্মুখীন হতে হয়। এভাবে বিভিন্ন ধরনের অশ্রাব্য স্লোগান দেয় এবং আমাদের লোকদের গায়ে হাত তোলার চেষ্টা করে, উস্কানিমূলক কথাবার্তা বলে। টবলোকের ঘোষণায় যার নেতৃত্বে এই কাজটা হয়েছে সে হচ্ছে হারুন নামের একটা ছেলে। সে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বলে আমি শুনেছি। তার নামে অনেক মামলা মোকদ্দমা আছে। আর দড়িপাড়ায় যে এই সমস্যাটা সৃষ্টি করেছিল তার নাম শফিক, স্থানীয়ভাবে সে নাটা শফিক নামে পরিচিত। পরবর্তীকালে আমি আমার সাধারণ কার্যক্রমের অংশ হিসাবে কাজ করতে থাকি। এর মধ্যে গত এক সপ্তাহ থেকে বাউনিয়াবাদে পানির খুব সংকট দেখা দেয়। বাউনিয়াবাদ সি ব্লকে পানির সংকট দেখা দেয়। সি ব্লকটা একটু উঁচু এলাকা হওয়াতে পাম্প থেকে পানি এদিকে আসে না। এই সমস্যাটার সমাধান করার জন্য আমি ওয়াসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। তারা এলাকা পরিদর্শন করে আমার অফিসে আসে, কথাবার্তা বলি। তাদেরই পরামর্শে ওখানে এক জায়গায় একটা পানির বাল্ব লাগানোর জন্য আমরা চেষ্টা করি আজ 3 দিন আগে। তো আমাদেরকে বাধা দেওয়া হয়। ওয়াসার লোকসহই আমার সহকর্মীরা ওখানে গিয়েছিল, বাধা দেওয়া হয়। পরবর্তীকালে ওয়াসার মাধ্যমে আমি জানতে পারলাম যে এটা আমাদের এই আসনের যিনি বিএনপি দলীয় প্রার্থী ছিলেন, যিনি বর্তমানে একজন প্রতিমন্ত্রী, তিনি এখানে বাল্ব লাগাতে নিষেধ করেছেন বলে আমি জানতে পারলাম। আমি ভাবলাম যে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, কিন্তু পরবর্তীকালে শুনলাম গতকাল তিনি নিজে উপস্থিত হয়ে সেখানে বাল্ব লাগিয়েছেন। এটা থেকে আমি যেটা বুঝলাম যে উনি বাল্ব লাগিয়েছেন, ভালো হয়েছে, মানুষের সমস্যার সমাধান হয়েছে। এবং আমরা নতুন একটা পাম্প বসানোর চেষ্টা করতেছি। একটা জায়গা দখল করা আছে, স্থানীয় কিছু লোক সেটাকে দখল করে রাখছে, ওই সিভ লোকেই, গভর্নমেন্ট জায়গা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের। সেটা আমরা খালি করার জন্য বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলতেছি। এর মধ্যে উনি এসে এই বাল্ব বসালেন। তো এতে আমরা ভাবলাম যে ঠিক আছে, মানুষের উপকার হয়েছে, কিন্তু আমাদেরকে বাধা দিয়ে আবার নিজে বসালেন। এটা হয়তো বা এটা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তিনি কাজটা করেছেন, যেটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। আমি একটু উদার চিন্তা করি সব সময়। তো আজকেও আমি বাউনিয়াবাদে বিকাল 4টের দিকে যাওয়ার কথা ছিল এই পানির সমস্যা দেখার জন্য, বা কতটুকু কী হয়। অনেক লোক আমাকে ফোন করতেছিল, কিন্তু তাদের বাধা দেবে এই ধরনের খবর জানতে পেরে আমি আর যাইনি। কিন্তু আমাকে রিসিভ করার জন্য যে আমাদের কিছু কর্মী সেখানে সমবেত হয়েছিল, তার মধ্যে 4-5 জন কর্মীকে আজকে আহত করা হয়েছে, মানে উস্কানিমূলকভাবে যে তাদেরকে মারধর করা হয়েছে, এবং 2 জন এখনো হসপিটালে ভর্তি আছে। বাউনিয়াবাদের এই সমস্যাটা যারা নেতৃত্ব দিয়েছে তার নাম হচ্ছে আসলাম গাজী, মোতালেব এবং আলিম মিরাজ, এবং তাদের সঙ্গে আরও কিছু সাঙ্গপাঙ্গ ছিল। আমি ওই
এখানে বিশৃঙ্খলা হবে এটা অ্যাভয়েড করার জন্য বাউনিয়াবাদের প্রোগ্রামটা বাদ দিয়ে পরে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম, মল্লিকা মসজিদে, 7 নম্বর সেকশনে। লোকেশনটা হচ্ছে মিল ভিটার পূর্ব দিকে। ভাবলাম যে মসজিদে নামাজ পড়তে যাব, মসজিদে আমি রেগুলারে যাচ্ছি, এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ওখানে আমি যেয়ে দেখি বাইরে বেশ জটলা হইচই। তো আমি মসজিদে ঢুকলাম, আমাদের লোকদেরকে সাথে, আমাদের কয়েকজন সহকর্মী ভাই ছিল, তাদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে তারা অনেক আগ থেকে এসে বাধা দিচ্ছে এবং এখানে কাউ নামাজ পড়তে দেবে না বা কথা বলতে দেবে না। তো আমি যেহেতু নামাজ শুরু হচ্ছিল, আমি যে নামাজে শরীক হয়ে গেলাম। নামাজ শেষে উঠে আমি ইমাম সাহেবের কাছ থেকে মাইক্রোফোনটা চেয়ে নিয়ে আমি সালাম দিলাম, বললাম যে আপনারা আমাকে দোয়া করেছেন, আমাকে পাশে থাকার সুযোগ দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। এই কথা শেষ করার পর আমাকে কথা বলতে বাধা দেওয়া হলো। তারপরে স্থানীয় কিছু মুসল্লিও এটার প্রতিবাদ করলো এবং মসজিদের মধ্যে প্রায় দীর্ঘ সময় ধরে বাদানুবাদ, ধাক্কাধাক্কি এসব চলতে থাকলো। এবং এক ভদ্রলোক এসে আমাকে বলল যে স্যার, আপনি যদি এখান থেকে একটু বের হয়ে না যান তাহলে আমার চাকরি থাকবে না। তো কিসের চাকরি থাকবে না, কার কাছে দায়বদ্ধতা, তো যাই হোক, এটা হয়তো আমরা এটা বুঝলাম বা বুঝলাম না, কিন্তু আমি ভাবলাম যে এটা কি ধরনের রাজনীতি, যে রাজনীতি তো চাকরি না। কেউ কি কোনো ঠিকা নিয়ে আসছে নাকি যে এখানে কাউকে আসতে দেওয়া যাবে না, বসতে দেওয়া যাবে না, কথা বলতে দেওয়া যাবে না। তো ওই মুহূর্তে আমার সঙ্গে পুলিশ ছিল। পরবর্তীকালে এই টানা হেঁচড়াটা দীর্ঘ সময় ধরে চলে এখানে। এক পর্যায়ে পুলিশ আসলো, পুলিশের ওসি আসলো, রূপনগর থানার পুলিশ আসলো, তারাও আমাকে এসে, হ্যাঁ পল্লবী আসলো, তারাও আমাকে রিকোয়েস্ট করলো যাওয়ার জন্য। তো আমি তখন চিন্তা করলাম যে ইতিমধ্যে আমার কয়েকজন সহকর্মীকে, যেমন এই ছেলেটাকে, ও মসজিদের বাইরে বেরোয়ছিল, ওকে বেদম প্রহার করেছে, ওর অনেক দাগ টাগ আছে এই যে, তারপরে ওই যে ওই ভাইয়ের চোখের মধ্যে আঘাত করছে এবং আরও 2-3 জন আহত হয়। তো এবং এক পর্যায়ে আমি বের হলাম ওসির রিকোয়েস্টে, এক পর্যায়ে বের হলাম, তখন আমার যে ছেলেটা আমার করে, ফটোগ্রাফার হিসেবে কাজ করে, ওর কাছে আমার একটা অফিসিয়াল ক্যামেরা ছিল। সেই ক্যামেরাটা তারা ছিনিয়ে নেয় এবং আমাদের দুইটা মোবাইলও তারা ছিনিয়ে নেয়। তো আমি আবার পিছনে ফিরে যাই। তো তারপরে যা হোক, ওসি এসে বিভিন্নভাবে রিকোয়েস্ট করে এক পর্যায়ে দেখলাম যে তখন 5টা 50 বাজে, ইফতারির সময়, লোকগুলোকে ইফতারি করতে হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি বললাম যে আমি ওখান থেকে যাব, কিন্তু আমার গাড়িতে যাব, কোনো পুলিশের গাড়িতে নয় বা অন্য কারো সহায়তা নিয়ে নয়। আমি এভাবেই বের হলাম। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার উপরে, আমি ছিলাম, ওসি ছিল আমার পাশে, এবং এই পল্লবী রূপনগর থানা মিলে যে পুলিশের এডিসি আছে উনিও ছিলেন। আমাদের সকলের গায়ে ওরা ঢিল মারলো, ডিম দিয়ে। এডিসির গায়েও ঢিল মারছে এবং অশ্লীল স্লোগান, বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে শুরু করলো। তখন আমি ওখানে মন্টু নামে এক বিএনপির এক নেতা ছিলেন, উনি পরে জানলাম যে উনি মহানগর উত্তরের যুগ্ম। তা আমি ওনাকে বললাম যে ভাই, কাজটা কিন্তু ভালো হলো না। আমি জানতাম যে, আমি দেখতে পদবিধে জানতাম না, বা জানতাম উনি ওখানে স্থানীয় নেতা, উনি অনেকবার আমার সাথে কথা বলছে। তাই আমি বললাম যে ভাই, কাজটা ভালো হলো না, এটা তো কোনো রাজনৈতিক আচরণ হলো না, এটা কোনো গণতান্ত্রিক আচরণ হলো না। আমি এসে কথা বলার জন্য আমার অধিকার আছে, আমি নির্বাচিত এমপি, আমি যাব, প্রত্যেকটা এলাকায় যাব, যেখানে প্রয়োজন মনে করব, মানুষ আমাকে ডাকবে, আমি যাব, তাদের খোঁজখবর নেব, তাদের সাথে কথা বলবো। তো যাই হোক, এরকম এক পর্যায়ে পরে একটা শান্তিপূর্ণ যাতে ভাবে বিষয়টা শেষ হয়, আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কিছু সদস্য ছিল, তারাও বললো যে স্যার, তাদের সময় যাচ্ছে, আমরা চলে যাওয়াই ভালো হয়। তো আমার লোকজনদেরকে যতটুকু সম্ভব অ্যাসিওরেন্স নিলাম যে পুলিশ তাদেরকে ওখান থেকে নিরাপদে পার করে দেবে। এই অ্যাসিওরেন্স নেওয়ার পর আমি ওখান থেকে চলে আসি। বাট তারপরও আমি শুনেছি, যেমন আমাদের এই যে জসিম, আমার সঙ্গে একটা ছেলে থাকে, ওখান থেকে একটু অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ওকে ধরে মারধর করে ওর কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা যেখানে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি, বিগত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের এতগুলো প্রাণহানি হলো, এতগুলো লোক আহত হলো, এত আন্দোলন সংগ্রাম হলো, এর বিনিময়ে আমরা যে পরিবেশ একটা অর্জন করেছি এবং এই পরিবেশটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করছি। কিন্তু এইরকম যদি আচরণ হয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের,
তাহলে তো এটা তো আমরা সুষ্ঠু পরিবেশ কখনোই এখানে সৃষ্টি করতে পারবো না। আমরা আজকে ধৈর্য ধরেছি, কিন্তু আমরা তো সবসময় ধৈর্য ধরবো না। আমাদের নেতাকর্মীরা আঘাত পেয়েছে, আহত হয়েছে, তারা তো এখন উত্তেজিত অবস্থায় আছে। কাজেই আমি মনে করি যে সরকারের যে দৃষ্টিভঙ্গি বা দলীয় কর্মীদের যে দৃষ্টিভঙ্গি, সেটা যেন বিগত স্বৈরাচারের মতো না হয়। সহনশীল দৃষ্টিভঙ্গি থাকতে হবে, গণতান্ত্রিক অনুশীলন করতে হবে। এবং ঠিক আছে, এই নির্বাচনে সরকারি দল তার সব আসন আশা করে নাই, 300 আসন তো আশা করে নাই নিঃসন্দেহে। তো কোথাও তারা ভালো করেছে, কোথাও বিরোধী দল ভালো করেছে। আমাদের মানসিকতা থাকতে হবে যে জয় পরাজয়কে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। এখন সরকারি দলের একজন দায়িত্বশীল মন্ত্রী হিসাবে তিনি যদি তার প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্যকে এখানে কাজ করার সুযোগ না দিতে চান, স্পেস না দিতে চান, এটা তো অন্যায় হবে। এটা আমি প্রতিবাদ করি, তীব্র প্রতিবাদ করি, এবং আমি চাই আমাকে আমার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক। আপনি একটু জিজ্ঞেস করলে করেন। এখানে মূলত বিভিন্ন সিন্ডিকেট করার মাধ্যমে এরা টিকে আছে। যেরকম আমাদের যে জিল পার বা হচ্ছে এই যে বস্তি, নিজেরা কতগুলা ঘর উঠে ওটা ভাড়া দেয়, এটা তো কারো বাবার না, এটা সরকারি জায়গা। এখানে সিন্ডিকেট আছে। পানি, বিদ্যুৎ, গ্যাসের লাইন বের করে নেয়, বের করে নেওয়ার পরে ওখানে সিন্ডিকেট করে। এরপর ওখানে মদ, নেশাদ্রব্য, বিভিন্ন নেশাদ্রব্য এবং জুয়ার আড্ডা, এটা তাদের একটা বিজনেস। এভাবেই এই সন্ত্রাসীরা টিকে আছে। যে তারা বিএনপির পদে ছিল বা আছে, কিন্তু সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পদবি হয় না। বলা হয় যে বহিষ্কার হয়েছে, কিন্তু বহিষ্কার কিরকম, যে নামে বহিষ্কার, পরবর্তীতে তারা কি বিএনপির পদবি নিয়েই কাজ করে সব জায়গায়। আর মূলত হচ্ছে তারা আক্রোশ নিয়ে থাকে, কোন জায়গায় আমরা একটা ইফতার পার্টি করি, কোন জায়গায় আমরা একটা ভালো একটা কর্মসূচি পালন করি, সেখানেই তারা একত্রিত হইয়া বিভিন্ন ইউনিট থেকে এসে আমাদের উপর আক্রমণ করে। আমরা তো দ্বন্দ্ব করতে চাই না, কিন্তু তারা চায় যে দ্বন্দ্ব করব। তারা চায় যে আমাদের আঘাত করবে, আমাদের সুষ্ঠু কার্যক্রম, নৈতিক কার্যক্রম, আমাদের নৈতিক অধিকার ছিনিয়ে নেবে। আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি যদি কাজ না করতে পারে, তাহলে আমরা কিভাবে জনগণের সেবায় নিয়োজিত থাকব? আমাদের প্রতিনিয়ত টবলক এবং অনেক জায়গায় আমরা হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজের একটা ব্যানার টানানো হয়েছে যে রমজান মাসে যদি সন্ত্রাস, চাঁদাবাজ কোনোই হয় বা কোনো সময়, তাহলে ফোন নাম্বার দেওয়া হয়েছে, ওখানে যোগাযোগ করবে। এবং প্রশাসনের এটা সহায়তা এবং প্রশাসনের সাথে কথা বলেই এটা করা হয়েছে। কিন্তু তারা এইটা, ওই যে কথা আছে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এরকম ঘটনা হয়েছে। তারা কি বলতেছে যে এটা আমাদের মানে তাদের গায়ে লাগতেছে। আর আজকের ঘটনাটা হচ্ছে, আমরা মসজিদে আসছিলাম, মসজিদে আমাদের এমপি সাহেব ছিল, পরে আমরা ভিতরে ছিলাম, মসজিদের ভিতরে। ওরা দুপুর না, এর আগে থেকেই প্ল্যান করছে যে আমরা ওখানে আমাদের এমপি সাহেব যাবে, ওরা আক্রমণ করবে। তো ওদের আগেই প্ল্যান ছিল, ওরা সেভাবে ওদের যে সন্ত্রাসী কার্যক্রম সবকিছু নিয়ে রেডি ছিল। তো আমরা কি করছি, ভিতরে ছিলাম। যখনই আমাদের এমপি সাহেব কথা বলতেছিল, তখন ওখানে ভিতরে বসে কয়েকজনে বাধা দিছে, ওদের লোকজন, চিহ্নিত লোকজন। আবার হচ্ছে যখন বাহিরে যে ওরা গ্যাঞ্জাম করতেছে, এইটা আমাদের এক নিজস্ব সাংবাদিক যে আমাদের এই থাকে, সে নিজের ক্যামেরাটা নিয়ে আসছিল যে ওরা যে বাহিরে যে সন্ত্রাসী কার্যক্রম করতেছে, মানে হামলা করার প্রচেষ্টা চালাচ্ছে, সেটা ক্যামেরা বন্দি করার সাথে সাথেই ওরা কি ক্যামেরা ছিনাই নেওয়া শুরু করছে। আমিও ধরছিলাম ক্যামেরাটা যাতে না নিতে পারে। আমরা আমাদের সাথে যাচ্ছিল, তো আমাদের কি করছে, নিয়ে আমাদের মানে বেদর মারধর, মাথার উপরে আঘাত করছে, এবং মানে তারা যেভাবে পারে আঘাত করছে। একজন মানুষকে
30 জন 40 জন 200 জন মারতেছে, এভাবে করে আমাদের আঘাত করা হয়েছে। স্যার মাহবুব আল মন্টু যার নামটা বলে যুগ্ম আহ্বায়ক, তার যে আপনার ওখানে যে অবস্থান সে করতেছিল, তার আসলে তার যে আপনার ওই জায়গায় কার্যক্রম কি প্রশ্নবিদ্ধ ছিল না, তার নেতৃত্বে হয়েছে কিনা আপনার কি বলে যাচ্ছে? ওনার নেতৃত্ব হয়েছে, ভিডিও আছে আমাদের কাছে। তার সঙ্গে আরো ছিল আরমান সোহেল নামের এক ভদ্রলোক ছিল, সেও অনেক উচ্চবাচ্য করছে। সুমন ছিল, তারপরে আরিফ ছিল, আরিফ ছাত্র দলের নেতা, অনেক লোক ছিল, কয়েকশো লোক ছিল। এখানে আরেকটা বিষয় আমি প্রসঙ্গক্রমে হয়তো আমার মিস হয়ে গেছে, সেটা হলো আমরা গত কয়েকদিন থেকে বিভিন্নভাবে আসলে মানুষের পাশে কিভাবে থাকা যায়, মানুষের বিভিন্ন অভিযোগের কিভাবে সমাধান করা যায়। ময়লার টাকা নিয়ে একটা সমস্যা, সেটা দীর্ঘদিনের সমস্যা। যারা ময়লা পরিবহন করে তাদেরকে সাধারণত কম বেশি 40 থেকে 50 টাকা দেওয়া হয়, 40 টাকাই বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এলাকাভেদে মিনিমাম 100 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত ওই টাকা বাসাবাড়ি থেকে একটা পরিবার থেকে সংগ্রহ করা হয়। এবং কোনো কোনো জায়গায় সেদিন যেমন মসজিদুল আকসায় গিয়েছি, ওরা বললো যে আগে 5ই আগস্টের আগ পর্যন্ত ছিল 100 টাকা রেট, 5ই আগস্টের পর এটা হয়েছে 150 টাকা। কিন্তু ময়লা পরিবহনকারী যারা, ময়লা শ্রমিক যারা, তাদের রেট 40 টাকাই আছে। বাকি টাকাটা তারা এই নিজেরা স্থানীয় নেতাদের মধ্যে তারা ভাগ বন্টন করে নেয়। তো এটার বিরুদ্ধে আমি কথা বলা শুরু করেছি যে এখন আমি এই আসনের নির্বাচিত এমপি, আমি নিজে বা আমার কোনো সহকর্মী কারো এই ময়লা বাবদ কোনো টাকা নেওয়ার কোনো আমাদের প্রয়োজন নাই, ইচ্ছাও নাই আমাদের। আপনারা 40 টাকা করে দেবেন। এবং আমি এটাও ঘোষণা দিয়েছি যে আমি শীঘ্রই আপনাদের যে এই প্লট মালিক সমিতি আছে তাদের কাছে আমি চিঠি দিয়ে জানিয়ে দেবো এটা। এই বিষয়টা হওয়ার পর থেকে, এই ঘোষণা গত কয়েকদিন ধরে বিভিন্ন মসজিদে আমি দিয়েছি, দেওয়ার পর থেকে তাদের আক্রোশটা আমার কাছে বেশি মনে হচ্ছে। তাদের হয়তো একেবারে সাক্ষাৎ কিছু প্রার্থী থেকে তারা বঞ্চিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে তো এই ঘটনার পরে আমরা কারো মানে লিখিত বক্তব্য পাইনি বা আপনার ক্যামেরা বক্তব্য পাইনি, কিন্তু আমরা জানতে পারলাম যে এই যে আপনারা যে ওখানে যে অবস্থান করতেছেন মসজিদে, তো তারা বলতে চাচ্ছেন মসজিদে কোনো ধরনের সমাবেশ, ইফতার পার্টি এই ধরনের আসলে বর্জনের জায়গা তারা চিন্তা করতেছে। এই ধরনের একটা ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে কিনা? আচ্ছা, আমি এগুলো ওরা কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করে নাই যে মসজিদে এই করা যাবে না, সেই করা যাবে না। মসজিদ তো একটা সামাজিক প্রতিষ্ঠান, কেন করা যাবে না? মসজিদে আমরা এলাকার সমস্যা নিয়ে আলোচনা করি না? আমি যেখানে যে গ্যাসের কথা বলে, মুসল্লিরাই বলে গ্যাসের কথা, তারা আমাকে মাদকের কথা বলে, তারা সন্ত্রাসের কথা বলে, চাঁদাবাজির কথা বলে, কিশোর গ্যাংয়ের কথা বলে। এই সব সমস্যা তো সমাজ থেকে উৎপত্তি, সমাজের ভেতর থেকে। আমিও কথা বলি যে এটা মসজিদকে কেন্দ্র করে আপনার মোটিভেশন চালান। যারা এই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরা তো আমাদের কারো না কারো সন্তান, কারো ভাই, কারো প্রতিবেশী। তো তাদেরকে আমরা চেষ্টা করি আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মোটিভেট করে তাদেরকে আমরা সুপথে আনতে পারি কিনা, বা তাদের জন্য আমরা কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি কিনা। এটা তো মসজিদেই বলতে হবে। মসজিদ একটা বড় সামাজিক সংগঠন। আমাদের অনেক জায়গায় আমি চেষ্টা করছি যে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছে মসজিদের বাইরে, তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করতেছি। সাম্প্রতিককালে যুব সমাজ যে ভূমিকা রাখছে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করতেছি। সামাজিকভাবে প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা যদি এই চাঁদা এবং মাদকের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমার মনে হয় আমরা মাদকের সবল থেকে রক্ষা পাবো। একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু নির্বাচনের পর আমরা জামায়াতে ইসলামী বা 11 দলীয় জোটের আমরা কর্মীরা বা নেতৃবৃন্দ আমরা কোনো চাঁদা নিচ্ছি না। চাঁদার পরিমাণ কিন্তু 90% কমে গেছে। 10% যেটা আছে সেটা হিডেন চাঁদা আছে, আমরা সেটাও বন্ধ করার চেষ্টা করব। এই যে রাস্তার উপরে গাড়ি রাখা হয়, এখান থেকে কিন্তু চাঁদা নেয়, এখান থেকে একটা বড় চাঁদা ওঠে। বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদা হচ্ছে পরিবহনের চাঁদা। এবং পরিবহনের চাঁদা আমাদের দেশের যখন যে দল ক্ষমতায় থাকে সেই সরকারি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত, হ্যাঁ, এটার মানে তাদের ছত্রছায়া হয়। এবং কারা করে এগুলো আমরা জানি। এইবারে একটা জিনিস ব্র্যান্ডিং হয়ে গেছে, সেটা হলো রাজনৈতিক দলের কোন নেতা চাঁদাবাজ, কোন নেতা কি করে, এগুলো আমাদের তরুণ সমাজ এটা ব্র্যান্ডিং করে দিয়েছে। এটা একটি ভালো সমাজ, এবং আমি মনে করি রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে বাধ্য। বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছে অনেকে রাজনীতি শিখতেছে। এই যে এমপিরা সরকারি গাড়ি নেবে না, সরকারি প্লট নেবে না, এই ঘোষণা আমির জামাতের ঘোষণা, প্রথম ঘোষণা। আপনারা জানেন জুলাই মাসে বাধ্য হয়ে সরকারি দল এই ঘোষণা দিতে বাধ্য হয়েছে। তো সব কিছু মিলে ক্ষোভ আছে আমাদের উপরে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আমরা যখন যেখানে কাজ করতে যাই আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে কাজ করতে যাবে না, যাতে আমরা ব্যর্থ হই।
আমরা যেটা ব্যর্থ হতে দেবো না ইনশাআল্লাহ। ভাইয়ের একটা প্রশ্ন ছিল, ভাই ওনার একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি একটা গ্যাপ পড়ে গেছে, ওনার প্রশ্নের উত্তরটা একটু শেষ করে দিই। উনি বলছেন মসজিদে ভাই ইফতার মাহফিল, এগুলা পুরানা পুরোনো। জি জি বলেন প্লিজ। না, মানে এই আলাপটা আসলে অনেক পুরানা। হ্যাঁ জি বলেন আপনি প্লিজ। আপনি যে এখানে নির্বাচিত প্রতিনিধি, আপনাকে এই এলাকার মানুষজন ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে আপনি এখানে নির্বাচিত হয়েছেন, সে জায়গায় আপনাকে বাধা দেওয়া হচ্ছে বারবার। এটা আসলে বাংলাদেশে খুব নজিরবিহীনই বলা যায় এই ধরনের ঘটনাগুলো আর কি। তো সে জায়গায় আপনি সরকারের যারা এখন সরকারে আছেন তাদের সাথে, মন্ত্রণালয়ের কোনো মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে জানিয়েছেন কিনা যে মাঠ পর্যায়ে কি হচ্ছে না হচ্ছে? আর এই যে আপনার কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা হচ্ছে, বাধা দেওয়ার ঘটনা হচ্ছে, এগুলোর পেছনে মূল কাকে আপনি দায়ী করছেন বা কার হাত রয়েছে বলে আপনি মনে করেন? না, এখানে যেহেতু আপনার যে প্রশ্নটা মানে প্রতিপক্ষকে কারা করছে, এটা তো বিএনপির পদধারী লোকেরাই করতেছে। কাজে বিএনপিকে যারা নিয়ন্ত্রণ করে এই আসনে বা এই এলাকায়, তাদের দ্বারাই হচ্ছে এগুলো। এটা তো কোনো রাগ ঢাকের কিছু নাই, এটা তো মোটামুটি কথা এসে গেছে। আর সরকারের উচ্চ পর্যায়ে জানানোর বিষয়টা হচ্ছে আজকের ঘটনাটা তো একটু বেশি হয়ে গেছে আমি মনে করি, যেটা লিমিট ক্রস করে ফেলেছে। তার আগে যেগুলো হয়েছে আমরা ভেবেছিলাম যে হয়তোবা, এবং আমরা চেষ্টা করতেছিলাম যে আমার যে প্রতিপক্ষ যিনি আছেন, যিনি এখন সরকারের একজন প্রতিমন্ত্রী, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি আমরা, এবং আমরা তাকে মেসেজও দিয়েছি। আমাদের থানা আমিরের সঙ্গে কথা হয়েছে যে আমাদের এই অসুবিধার সৃষ্টি করা হচ্ছে আমাদের কাজে। উনি নাকি মন্তব্য করেছেন এটা তো হওয়ার কথা নয়। তো আজকে যে ঘটনা ঘটলো, আমি সংবাদ সম্মেলন করলাম, এখন থেকে জাতির সামনে উন্মোচিত হয়ে গেল। এরপরে আমরা অফিসিয়ালি জানানোর চেষ্টা করবো, আমাদের দলের পক্ষ থেকে জানাবো। আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে জানিয়েছি, তারা সরকারের উচ্চ পর্যায়ে এবং দলীয় পর্যায়ে যদি সম্ভব হয় উচ্চ পর্যায়ে জানাবে। প্রশাসনকে আমরা আজকে প্রশাসনের সঙ্গে এই ঘটনার পরপরে আমাদের মিটিং হয়েছে। মিরপুর অঞ্চলের যে সর্বোচ্চ ডিসি পুলিশ, তার সঙ্গে বসেছি। যে পুলিশগণ দায়িত্বরত অবস্থায় ছিল এই ঘটনার সঙ্গে, তারাও ওই মিটিংয়ে ছিল। তারাও বলছে, তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে যে আপনারা ধৈর্য ধারণ করেছেন। আমরা যদি ধৈর্য ধারণ না করতাম, আমি যদি 1 ঘন্টা মসজিদ অবরুদ্ধ না থাকতে চাইতাম, আমি জোর করে বের হইতে চাইতাম, তাহলে তো মারামারি হতো। আমার কর্মীরা তো আমার জন্য যেমন দিয়ে দিত, আহত হতে যে হয়েছেও তাই। এরা তো আমাকে ত্যাগ করে আসে নাই। তো কাজেই আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছি। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় দল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার অনেক সুনাম আছে রাজনীতিতে, ম্যাডাম খালেদা জিয়ারও সুনাম আছে। এই সুনামের কথা যেন বিএনপি মনে রাখে। তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা জাতীয়তাবাদী দল, তারা ডেমোক্রেটিক প্র্যাকটিসের কথা বলে, যদিও তাদের দলের মধ্যে কোনো ডেমোক্রেসি নাই। আমি যেটা জানতে পারলাম যে এখানে পদ প্রত্যাশী কিছু নেতা আছে, তারা তাদের বসকে খুশি করার জন্য এগুলো করতেছে। নইলে একজন দায়িত্বশীল নেতা, মহানগরের যুগ্ম আহ্বায়ক পর্যায়ের নেতা কিভাবে বলতে পারে যে আপনি এখান থেকে যান, নইলে আমার চাকরি থাকবে না? এটা কি বলতে পারে কেউ? রাজনীতি কি চাকরি নাকি? পদ কি বেছে কেনা হয় নাকি? আরেকটা বিষয় খুবই দুঃখজনক। আমরা দেখি যে নিয়মিত রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান পরিচালিত হয়। উল্লেখযোগ্যভাবে বলতে গেলে ঢাকা 8 আসন শাহবাগ এরিয়াতে, তারপর ঢাকা 13 আসন মোহাম্মদপুরে, যেখানে সবচেয়ে বেশি মাদকের আক্রমণ। আপনার আসনেও রয়েছে বিভিন্ন স্পট যেগুলো খুবই রেড জোন। সেসব জায়গায় আসলে পুলিশের পক্ষ থেকে কোনো অভিযান আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এই ব্যাপারে আপনার আসলে কোনো? আচ্ছা, আমরা গত 13 তারিখে সম্ভবত, কয় তারিখে বসলাম না, সরি 3 তারিখে, আমরা এই মিরপুর জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমরা বৃহত্তর মিরপুরের 3 আসনের নির্বাচিত সংসদ বৃন্দ আমরা বসেছিলাম। আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে মত বিনিময় করেছি। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমার জানা মতে আমার পল্লবী এলাকায় কয়েকটি অভিযান হয়েছে, ক্যাম্পগুলোতে, বেরি ক্যাম্পগুলোতে কয়েকটা অভিযান হয়েছে। কিন্তু এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, পুলিশের অভিযান দিয়ে মাদক বন্ধ করা সম্ভব নয়। এখানে সামাজিক ইনভলভমেন্ট লাগবেই। সামাজিক সংগঠন বলতে মসজিদ আছে, পাড়া মহল্লা ভিত্তিক যে বাড়ি মালিক সমিতি আছে, তারপরে সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগুলো আছে, স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো সামাজিক সংগঠন বলতেছি আমি, এবং আমাদের যুব সমাজ আছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আশার আলো মনে হয়, যে সামাজিক সংগঠনগুলো আছে। আমরা মনে করতাম যে সংগঠন ক্লাব মানেই হচ্ছে ওখানে বসে খারাপ কাজের চিন্তা ভাবনা করা। হ্যাঁ, সে কাজও করে, আনফর্চুনেটলি সেগুলো দেখলাম রাজনৈতিক দলের কর্মীরাই করে।
কিন্তু যারা শিক্ষিত ছেলে, যুবক, ভদ্র ছেলে বা সদ্য লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করে বা চাকরি প্রত্যাশী, তারা যে সামাজিক সংগঠনগুলো গড়ে তুলেছে তারা কিন্তু সমাজের ভালো কাজ করে। তারা সমাজকে পরিশুদ্ধ করার জন্য, সমাজের যে বেধিগুলো আছে সেগুলো দূর করার জন্য তারা বিভিন্ন উদ্যোগ নেয় এবং তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, তারা আমাকে সহায়তা করছে এবং তারা তাদের কাছ থেকে ভবিষ্যতে সহায়তা পাবো। কাজে আমাদেরকে সামাজিকভাবে এগুলো প্রতিরোধ করতে হবে। এই ধরনের এই যে হামলার ঘটনাগুলো ঘটছে এবং সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি। ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আপনারা কি স্টেপ নেবেন বা পরবর্তী আপনাদের কর্মসূচি? দেখুন, আমরা তো বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস আপনারা জানেন। আমরা ধৈর্য ধরতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরব, কিন্তু আমরা তো মাঠে ছিলাম, আসি এবং থাকবো, ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করেই থাকবো, আমি শুধু এইটুকু বলতে পারি। প্রশাসন যদি আমাদের সঙ্গে থাকে ভালো, না থাকলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করে মাঠে থাকবো। আচ্ছা, একটা কোশ্চেন ছিল যে আপনার নির্বাচনের পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রশাসনকে, বিশেষ করে যে বিরোধী দলের প্রোগ্রামগুলোতে আপনার সরকারি দলের ঝামেলা পাকাচ্ছে, বাট প্রশাসন গিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এই ব্যাপারটা আপনারা কিভাবে ভাবছেন? না, সেটা তো আমরা মৌখিকভাবে প্রশাসনের সঙ্গে বসে এই ঘটনা ঘটার পরপরই তাদেরকে জানিয়েছে যে এখানে প্রশাসনের পক্ষে থেকে আরো সক্রিয় ভূমিকা থাকা উচিত ছিল। যদি সক্রিয় ভূমিকা থাকতো তাহলে হয়তো বা এই ঘটনাটা এতদূর গড়াতো না, কিন্তু ছিল না। এটা আমরা তাদেরকে বলেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, দেখি তারা কি করে। আমরা আশা করি তারা এটা মানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, তারা তাদের দায়িত্ব পালন করবে। আজকে তারা সেভাবে আশ্বস্ত করছে আমাদেরকে। এসিটা দিয়ে দেন ভাই। আচ্ছা স্যার, সম্বন্ধে একটা নির্বাচনের প্রশ্ন করতে চাই স্যার। জি, আজকে যে হাইকোর্টে একটা রিপিটিশন হয়েছে স্যার, যেটা দিছে আর কি, যে পুনর্গণনা হবে আর কি ফলাফল 16 আসন, এই ব্যাপারে আপনার একটু। হ্যাঁ, পুনর্গণনা হবে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। উনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আমিনুল হক, তিনি একটা আবেদন করেছেন কোর্টে, আজকে মোশন হিয়ারিং হয়েছে। এটা তারা 8 তারিখে ডেট দিয়েছে। আজকে মোশন হিয়ারিং হয়েছে, আমাদের কোনো নোটিশ তো আমাদের পাওয়ার কথা নয়, এটা পদ্ধতি, লিগাল পদ্ধতি। এটা আমরা জানতে পেরেছি বাই আমার লোকও ছিল এখানে। তো মোশন হিয়ারিং হয়েছে 3 তারিখে, জুনের 8 তারিখে পরবর্তী তারিখ আছে। উনি অভিযোগ করেছেন যে কিছু রেজাল্ট শিটে, প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সরবরাহ করা কিছু রেজাল্ট শিটে তার এজেন্টের স্বাক্ষর নাই। তো আমরা যেহেতু কাগজগুলো আজকে তুলে ফেলছি, এখানে আমি দেখেছি যে ওখানে যেখানে স্বাক্ষর নাই সেটা কোনো প্রার্থীর এজেন্টেরই স্বাক্ষর নাই। এবং নির্বাচনের ক্ষেত্রে তো এটা কিভাবে হয়েছে, ওনার সংশ্লিষ্ট কেন্দ্রের ওনার যে এজেন্ট উনি কেন ছিলেন না, কেন স্বাক্ষর করে নাই, এটা আমার বিষয় নয়। তো এগুলোর ক্ষেত্রে উনি পুনর্নির্বাচন, উনি সব কিছু চেয়েছেন, বাতিল চেয়েছেন, পুনর্নির্বাচন চেয়েছেন, পুনর্গণনা চেয়েছেন এবং সবই চেয়েছেন। সম্ভবত আমি পড়িলে হয়তো ঘোষণাও চেয়েছেন এমপি হিসাবে। তো এগুলো তো হইতেই পারে, তাই না? আমরা যদি পরাজয়কে মেনে নেওয়ার মানসিকতা আমাদের না থাকে তাহলে অনেক কিছু চাওয়া সম্ভব। আমার আরেকটু কথা ছিল। না জুম করুন, আর নেওয়া লাগবে না। অনেক হয়েছে।